হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমোরি শর্টসের আরেকটি নতুন ব্লগে। আজকে 29 অক্টোবর 2023 আমরা চলে এসেছি ধরমশালায়। এই ব্লগ ধরমশালায় ধুন্ধুমারের ডে 5 পার্ট 2। আগের দিন শেষ করেছি ডে 5-এর পার্ট 1। একই ব্লগে পুরোটা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই একটি দিনকেই দুটি ভাগে ভাগ করে নিয়ে এইভাবে দেখিয়েছি, যাতে করে ভিডিওটি দেখতে সকলের সুবিধা হয়। তো চলুন শুরু করি আজকে ধরমশালায় ধুন্ধুমারের দ্বিতীয় পার্ট। সকালবেলা বেরিয়েই আমরা প্রথম যে স্পটটিতে গেলাম সেটা ছিল একটি চার্চ, বহু পুরানো একটি চার্চ। 1852 খ্রিস্টাব্দে নির্মিত এই চার্চটি দেওদার বনের মধ্যে অবস্থিত, আর এটি বেলজিয়াম কাচের জানালার জন্য বিখ্যাত। আমরা যখন এই চার্চটিতে গিয়েছিলাম তখন ভিতরে প্রার্থনা চলছিল। ভিতরে ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই আমরা সবাই ক্যামেরা ব্যাগের মধ্যে রেখে বাইরে জুতো খুলে চার্চটির ভিতরে প্রবেশ করলাম। ভীষণ সুন্দর ছিল ভিতরটি। অন্যান্য চার্চ যেরকম হয় সেরকমভাবেই প্রার্থনা চলছিল। বসার জায়গায় স্থানীয় মানুষেরা বসেছিলেন আর প্রার্থনা শুনছিলেন। এর পরেই চললাম চার্চটির পাশেই অবস্থিত একটি ইকো পার্কে। সেটি বাচ্চাদের জন্য একটি ছোট্ট পার্ক, যার মধ্যে আছে জাঙ্গল রাইড, আরও অনেক কিছু। মোহর এতক্ষণ ধরে চুপচাপ দাঁড়িয়ে যেটা দেখছিল সেটা হলো পাশেই কতগুলি বাচ্চা হিমালয়ান ড্রেসে সেজে ছবি তুলছিল। ওরও মনে মনে ভীষণ ইচ্ছা হচ্ছিল যে ও ওই ধরনের ড্রেস পরে। এমনিও মোহর সাজতে আর নানা ধরনের পোশাক পরতে খুব ভালোবাসে। পার্কটির মধ্যে ঘুরে এসে আমরা ওকে ওই রকম ড্রেস পরিয়ে ছবি তুলে নেব। এইখানে এরকম জাঙ্গল ওয়াক ছিল, সেই জাঙ্গল ওয়াকের মধ্যে সিঁড়ি দিয়ে উঠে এইভাবে যেতে হবে। দড়ির যে দোলনার মতো যে ব্রিজগুলো থাকে সেই রকমেরই ব্রিজ। মোহর তো প্রথমেই যাচ্ছিল, কিন্তু পরে তার একটু ভয় লেগেছে, তাই সে বাবার পিঠে উঠে বাদরের মতো নাচছে। এইবারে এসেছে এখানে ড্রেস পরার জন্য। পরে যদিও আমাকে আস্তে আস্তে বললো যে ড্রেসটা পরে খুব গরম হচ্ছিল। গরম তো হবেই, পুরোটাই শালের তৈরি, গরম কাপড়ের। আর গয়নাগুলো এত সুন্দর ছিল, ও আবার হাত দিয়ে দেখছিল যে কীরকম গয়নাটা কোথায় কি পরিয়েছে, কেমন লাগছে। তাই দু ভাই বোনে এই ড্রেস পরে খুব খুশি। আরও অনেকে ছিল ওখানে, বাচ্চারা যারা এই ধরনের ড্রেস পরে ছবি তুলছিল। পাশে ছিল বড় বড় লোমওয়ালা খরগোশ, ওদেরকে কোলে নিয়েও ওরা ছবি তুলছিল। যাই হোক, পুরো ব্যাপারটাই বেশ আনন্দের। এরপরে আমরা রাস্তার ধারে কেবল কার বা রোপওয়ে দেখতে দেখতে এগিয়ে চললাম। এই রোপওয়েতে আমরা চাপবো আজকেই, সেটাও আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। এখন চলেছি ওয়ার মেমোরিয়ালের উদ্দেশ্যে। 1947 সাল থেকে 1971 সালের মধ্যে ভারতবর্ষে যে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল সেই যুদ্ধে অনেক সৈনিক প্রাণ হারিয়েছিলেন। সেই সমস্ত সৈনিকের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের নাম এখানে খোদাই করা আছে পাথরের ওপর, সেটিকেই সুন্দরভাবে রাখা। এছাড়াও আছে সৈনিকদের ব্যবহার করা বাতিল হয়ে যাওয়া এমন কিছু ট্যাঙ্ক আর এয়ারক্রাফট এবং কিছু যুদ্ধ জাহাজ। এই ওয়ার মেমোরিয়াল দেখে মনে হয় বন্ধ হোক এই যুদ্ধ, দলাদলি, হিংসা আর দেশে দেশে মানুষ মারার কার্যকলাপ। এই যুদ্ধে কি হয়? শুধু তো কতগুলো মানুষই মারা যায়, তার বদলে আর বৃহত্তর কি পাওয়া যায়? এমন কি কিছু যার জন্য আরও মানুষ মারা যায়?
সঙ্গেই আছে একটি চিলড্রেন্স পার্ক। সেখানে ছোট্ট বাচ্চাদের যেরকম পার্কে জিনিস থাকে, তাদের স্লাইড আছে, জাঙ্গল জিম, আর বড়দের জন্য আছে একটু বসার জায়গা। ওয়াশরুম আর জলের ব্যবস্থা তো আছেই। চারিদিকে গাছের ছায়ায় ঘেরা শান্ত এই জায়গাটিতে বাচ্চারা যেরকম এনজয় করছিল, আমরাও কিছুক্ষণ বসে একটু রেস্ট নিয়েছিলাম। জায়গাটি থেকে আসতে ইচ্ছাই যাচ্ছিল না, এত সুন্দর চারিদিকে জঙ্গলে ঘেরা ছিল বলে। এরপরে চলুন আমরা যাব কেবল কার বা রোপওয়ের শহরে। এটি টাটার তৈরি। টাটাই এই রোপওয়েটা ধর্মশালাতে পরিচালনা করছে। ম্যাকলয়েডগঞ্জ থেকে ধর্মশালা পর্যন্ত এটি যায় আবার ফিরে আসে। কেউ কেউ রাউন্ড ট্রিপও নিতে পারেন বা সিঙ্গেল ট্রিপও নিতে পারেন। আমরা যেমন আমাদের গাড়ি ছেড়ে দিয়ে সিঙ্গেল ট্রিপ নিয়েছিলাম। গাড়ি গিয়ে ওয়েট করছে ম্যাকলয়েডগঞ্জের কার পার্কিংয়ে। কার পার্কিংয়ের একদম পাশেই এই রোপওয়ে স্টেশনটি। আর আমরা ধর্মশালা থেকে রোপওয়েতে করে ফিরলাম ম্যাকলয়েডগঞ্জে। এই যে ভদ্রলোককে দেখছেন, ইনি আমাদের কিছু নিষিদ্ধ জিনিস ছিল যেটি রোপওয়েতে ওরা অ্যালাউ করবে না, তাই আমাদের থেকে ওই জিনিসগুলি নিয়ে এই ছেলেটি আমাদের আগেরই কেবল কারটিতে করে পৌঁছে গেল গন্তব্যস্থলে। জিনিসটি সেখানে গিয়ে আবার কাউন্টার থেকে আমরা ফেরত পেয়ে যাব। এরপরের এই হলুদ রঙের কেবল কারটিতে আমরা সবাই মিলে চেপে বসলাম। ওখানে লোকজন যারা ছিল, যারা ব্যাপারটিতে দেখাশোনা করছিল, তারা আমাদেরকে দুটো ভাগে সমানভাবে দুদিকে বসিয়ে দিল, যাতে করে কোনো রকম ব্যালেন্সের প্রবলেম না হয়। চলুন আমরা এবার কেবল কারে করে এগিয়ে চলি ম্যাকলয়েডগঞ্জের দিকে। প্রায় 2 কিলোমিটার রাস্তা যেতে একমুখী টিকিটের খরচ 300 টাকা করে পার হেড, আর যদি রাউন্ড ট্রিপ করেন মানে যাওয়া এবং আসা, তাহলে 500 টাকা করে পার হেড নেবে ওরা। পুরো রাস্তাটি যেতে মাত্র 10 মিনিট সময় লাগে। এটি ম্যাকলয়েডগঞ্জের ট্রাফিককে অনেক হালকা করেছে। আর এই স্কাইওয়েটি 100 জন লোককে পরিবহন করতে পারে 1 ঘন্টার মধ্যে একদিকে। দেখছেন এই বাড়িগুলো? অতিরিক্ত বরফ পড়ার জন্য এখানে বেশিরভাগ বাড়ির ছাদই এরকম স্লোপিং করা, ঠিক যেমন আমরা বিদেশে দেখতে পাই। আমাদের মনে হয় হয়তো আমাদের এখানে এরকম স্লোপিং করা সম্ভব নয়, কিন্তু যেহেতু ডালহাউসি ম্যাকলয়েডগঞ্জ ধর্মশালা এরিয়াতে শীত পড়ার সঙ্গে সঙ্গেই চারিদিক বরফের সাদা স্তরে ঢেকে পড়ে, তাই ছাদ বাঁচানোর জন্য এরকম স্লোপিং রুফ এখানকার মানুষদের করতেই হয়। এই গ্রুপের মধ্যে সবথেকে বেশি ভয় যদি কেউ পেয়ে থাকে সেটা হলো আমি। বাকি 4 জনের কোনো হেলদোলই নেই, তারা রীতিমতো কেবল কারের এই সফর এনজয় করেছে, এমনকি আমার ছোট্ট মেয়েটিও। কিন্তু সবথেকে বেশি ভয় পাচ্ছিলাম আমি। যদিও দূরের ওই দৃশ্য, পাহাড়ে ঢাকা চারিপাশ দেখতে সকলের ভালো লাগছিল, কিন্তু আমি বসেছিলাম চোখ বুজে। নিচের দিকে তো তাকাতেই পারছিলাম না, এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমার মেয়ের হাসি মুখ দেখুন, সে যেখানে দেখবে এক কেবল কার, সেখানেই সে কেবল কারে ওঠার জন্য বায়না ধরবে। এটাই ওর প্রথম সফর কেবল কারে। পৌঁছেই গেছি আমরা। ওই যে দূরে লাল স্লোপিং রুফওয়ালা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, সেই বিল্ডিংয়েই আমাদের গন্তব্যস্থল। আমরা পৌঁছে গেছি ম্যাকলয়েডগঞ্জে। ওখানেই নেমে পড়বো আমরা। নেমে পড়ে পাশেই যে পার্কিং লটটি দেখতে পাচ্ছেন, এটি একটি 4 তলা পার্কিং লট। এই পার্কিং লটের ছাদেই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, সেখান থেকে আমরা গাড়ি নিয়ে নেব একটু পরে, কারণ আমাদের লাঞ্চ খাওয়ার সময় হয়ে এসেছে। এই যে কেবল কারের যে স্টেশনটি আছে, এই সামনেই আছে একটি ছোট্ট রেস্টুরেন্ট, ফার্স্ট অ্যান্ড ফ্রেশ।
আশ্চর্যের ব্যাপার, আমরা গতকাল রাতেও এখানেই এসেছিলাম মোমোর খোঁজে। মোমো কোথাও পাচ্ছিলাম না, বেশ একটু রাতই হয়ে গিয়েছিল, তাই অনেক রেস্টুরেন্ট, দোকান এবং রাস্তার ধারে যে সমস্ত স্টলগুলি বসে সেগুলি সব বন্ধ হয়ে গিয়েছিল। তাই আমরা এইখানে দেখতে এসেছিলাম, কিন্তু পাশের যে কেবল কারের যে স্টেশনটা আছে সেটা পুরোপুরি অন্ধকার ছিল, যে কারণে আমরা বুঝতেই পারিনি যে এটাই কেবল কার স্টেশন। কাংড়া ভ্যালির চা বিখ্যাত, তাই পাশেই একটি চায়ের দোকানে ঢুকলাম। না, এটা চা করে খাওয়াবে না, এখানে গুঁড়ো চা, পাতা চা, বিভিন্ন ধরনের চা এখানে বিক্রি হচ্ছে প্যাকেট করে। তো নানা রকমের চা এখানে দেখলাম, রোজ টি, মশালা টি, অরেঞ্জ সিনামন টি। তো এই কোম্পানির নাম হচ্ছে ওয়াহ টি। তো আমরা তো বিভিন্ন ধরনের চা টেস্ট করার জন্য নেব বলে ঠিক করেছিলাম, তাই ওদের একটা মিক্সিং প্যাকেট আছে যার মধ্যে 6 ধরনের চায়ের ছোট ছোট প্যাকেট আছে, কিন্তু ছোট ছোট প্যাকেট মানে তার 8 চামচ চায়ে 2 কাপ চা হয়ে যাবে। তাই বাড়িতে এসে যখন দেখেছিলাম এই চাটা করে, খুব ছোট প্যাকেট হলেও দেখলাম বেশ অনেক দিন চলছে, আর বিভিন্ন ধরনের চা বেশ টেস্ট করারও আমাদের সুযোগ হয়েছিল। কয়েকজনকে গিফটও করেছিলাম আর নিজেরাও কিছুটা খেয়েছিলাম। প্রত্যেকটা বেশিরভাগই লিকার চায়ে ইউজ করলে বেশি ভালো হবে, দুধের সাথে মিশিয়ে খেলে তার টেস্টগুলো অতটা ভালো লাগে না। তবে মশালা চা যেটা ছিল সেটা শুধুমাত্র ইনি বলে দিলেন যে দুধের সাথে মিশিয়ে খাওয়া যাবে, আর বেশিক্ষণ এটা লাগে না, জাস্ট গরম জলের মধ্যে পাতাটা ফেলে দিলেই খুব সুন্দর লিকার হয়ে যায়। শুধু যে চা বিক্রি করছেন তাই নয়, চায়ের সম্বন্ধে নানা রকম ইনফরমেশন এই দোকানটির দেওয়ালে ছবি সহ দেওয়া আছে। কোন চায়ের কী কী গুণাগুণ, গ্রিন টি বা ব্ল্যাক টি এর কী কী গুণাগুণ আছে সেগুলিও এখানে খুব সুন্দরভাবে লেখা আছে। আবার অনেকে চা টেস্ট করেও নিতে চান, কোন চায়ের কীরকম টেস্ট হতে পারে তার আন্দাজ নেওয়ার জন্য এখানে চা করার সরঞ্জামও রাখা আছে, অল্প অল্প করে নিয়ে সকলে টেস্ট করে দেখতে পারে। রাস্তার ধারে উইন্ডো শপিং করতে করতে আমরা পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। এবার খাবার অর্ডার দেব। ঠিক করেছি যে তিব্বতী কোনো রেস্টুরেন্টে সেখানকার লোকাল খাবার খেয়ে দেখব কীরকম হয়। যদিও এই লোকাল খাওয়ার যে এক্সপিরিয়েন্স সবসময় কিন্তু ভালো হয় না, এমনও অনেক খাবার আছে যেগুলি তাদের কাছে হয়তো সুস্বাদু কিন্তু আমাদের জিভে বিস্বাদ। একটি তিব্বতী রেস্টুরেন্টে ঢুকে প্রথমেই অর্ডার করেছিলাম থুকপা, সঙ্গে আছে একটি তিব্বতী থালি, এর মধ্যে নুডলস, আচার, একটা চিকেন মাঞ্চুরিয়ান, আর এই সাদা যেটা দেখছেন এটা চিকেনেরই একটা পদ, পোস্ত নয় কিন্তু, আর আছে মোমো, এবং মাঝখানে আছে পাউরুটির মতো একটা জিনিস যেটা হয়তো ওদেরই তৈরি করা। আর নিয়েছিলাম একটা স্পেশাল কিচেন রাইস, যেটা ভেজ, ননভেজও পাওয়া যায় কিন্তু আমরা ভেজ নিয়েছিলাম, যেহেতু তিব্বতী থালিটা আমরা ননভেজ নিয়েছিলাম। সব মিলে 5 জনে মিলে সমস্ত খাবার বেশ সুন্দরভাবেই খাওয়া গিয়েছিল। টেস্ট কিন্তু অসাধারণ ছিল। যে চিকেনটা দেখালাম সাদা পোস্তর মতো, সেটা টেস্ট ছিল সব থেকে ভালো। আর খেতে পারিনি সেটা হলো মাঝখানের ওই যে পাউরুটির মতো জিনিসটা, ওটা একদমই খেতে পারিনি। ধলাধার রেঞ্জের শোভা দেখতে দেখতে আমরা চলে গেলাম হোটেলের উদ্দেশ্যে। আজকের ভ্লগটি তাহলে এখানেই শেষ করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নানা ধরনের ভ্লগ দেখার জন্য। থ্যাংক ইউ।